আমরা কিন্তু এটা জানি যে মধ্যপ্রাচ্য কিন্তু বিশ্বের মোটামুটি যে কোনো অন্যান্য অঞ্চলের চেয়ে সবচেয়ে বেশি সংবেদনশীল একটা জায়গা, এবং একই সাথে এটা কিন্তু ভূরাজনৈতিকভাবেও একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। এটার কারণটা কি? কারণ প্রাকৃতিক সম্পদের যে ভাণ্ডার সেটা, এবং এই কারণেই এই অঞ্চলটা অর্থাৎ এই মধ্যপ্রাচ্য সেটা কিন্তু কৌশলগতভাবেও অন্যান্য যেসব রাষ্ট্রগুলো আছে, দেশগুলো আছে, সেটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই যে প্রাকৃতিক যে ভাণ্ডার সেটা কিন্তু সরাসরি কিসের সাথে সম্পর্কযুক্ত? আমাদের যে বিশ্ব অর্থনীতি সেটার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ। তাই জন্য এই যে প্রাকৃতিক যে সম্পদ সেটা কিন্তু দীর্ঘদিন ধরে কৌশলগত একটা অবস্থানের কারণেই কিন্তু আন্তর্জাতিক যে রাজনীতি বলি, অর্থনীতি বলি, সেটার কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এখন এই মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে যখন আমরা পরাশক্তির কথাগুলোকে তুলব, সেটা যেমন হোক যুক্তরাষ্ট্র হোক বা রাশিয়া হোক বা চীন হোক অথবা ইউরোপের পরিস্থিতিটাই হোক না কেন, মূলত সেই দেশগুলোও কিন্তু মধ্যপ্রাচ্যের উপরে তাদের যে আধিপত্যের যে জায়গাটা সেটা কিন্তু রাখতে চায়, এবং এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আলোচনার মধ্যে এই প্রাসঙ্গিকতাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপ, এই বিষয়গুলো। কিন্তু এই যে অঞ্চল, এই অঞ্চলের যে অভ্যন্তরীণ যে সংঘাত, এই সংঘাতের ব্যাপারটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইলো কেন? অর্থাৎ এই যে বর্তমানে ইরান ইসরায়েলের মধ্যে যে একটা বৈরী সম্পর্ক, একই সাথে যে তাদের মধ্যে যে যে একটা রাজনৈতিক দিক থেকে অস্থিরতার জায়গাটা এবং অস্থিতিশীলতার যে চলমান অবস্থাগুলো, মানে সেগুলো কেন প্রশ্নবিদ্ধ হলো, এবং ইয়েমেনের সংঘাতের বিষয়গুলো, বিশেষ করে সিরিয়ার যে গৃহযুদ্ধের বিষয়গুলো, এগুলো কেন, এবং একই সাথে বর্তমানে ইসরায়েল আর ইরানের মধ্যেকার যে উত্তেজনাটা চলতেছে, মানে সেটা বৈশ্বিকভাবে মানে কেন সংকটের জায়গাটা আসতেছে, বা এই ব্যাপারটাকে কীভাবে ইঙ্গিত দিচ্ছে। তো ইরান আর ইসরায়েলের যে সংঘাতের যে ব্যাপারটা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা একটা কৌশলগত অবস্থার দিক থেকেই কিন্তু তাদের এই সম্পর্কের চর্চাটা চলতেছে। এবং এটার মূল কারণটা কি, প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে যে ইরানের যে পারমাণবিক যে কার্যক্রম, এবং একই সাথে সাইমultaneously ইসরায়েলের যে আক্রমণাত্মক যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, এই দুটো জিনিসই কিন্তু এই পরিস্থিতিটার একটা মূল ইস্যু। তো এই দুই দেশের এই দুইটা স্বতন্ত্র ব্যাপারই সবসময় কিন্তু তাদের মধ্যে একটা উত্তেজনা জায়গা ধরে রাখতেছে। তাহলে এই যে সংঘাত, এটা অন্যান্য যেসব মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেসব অন্যান্য গোষ্ঠীগুলো আছে, সেটা সামরিক গোষ্ঠী হতে পারে বা সশস্ত্র গোষ্ঠীগুলা, মানে সেগুলোর মধ্যেও কিন্তু একটা সরাসরি কী দিচ্ছে, প্রভাব দিচ্ছে। যেমন হিজবুল্লাহর যে ব্যাপারটা, এটা কিন্তু ইরানের দিক থেকে একটা প্রধান সহযোগীর হিসাবটা কিন্তু চলে আসে। এবং একই সাথে এই যে ইসরায়েলের সাথে যে চলমান যে অবস্থাটা, মানে সেটার যদি সর্বোচ্চ রূপ আমরা চিন্তা করি যে যুদ্ধের পরিস্থিতিটা ঘটবে কি না, মানে সেটাতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা মোক্ষম হিসেবে সেটা প্রভাবক হিসেবে কাজ করবে এখানে। তো এই যে কদিন আগে যে ইসরায়েলে যে স্থল অভিযানের যে ব্যাপারটা, মানে সেটার প্রেক্ষিতে কিন্তু হিজবুল্লাহর যে প্রধান তিনি কিন্তু নিহত হলো, এবং এই ঘটনাটার প্রেক্ষিতে মানে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের যে আশঙ্কার জায়গাটা, মানে সেটার পর্যায়টাতে চিন্তার জায়গাটাকে ইঙ্গিত দেওয়ার পরিস্থিতিটা দিচ্ছে। এবং এটা একটা চলমান একটা কি ফ্যাক্টর বর্তমানে। তো ইরান আর ইসরায়েলের এই যে হামলা, সেটা কিন্তু দুই দিক থেকেই একটা পাল্টা হামলার পরিস্থিতিটাকে কিন্তু সবসময় বজায় রাখছে, যেটা একটা ধীর প্রক্রিয়ার যুদ্ধ অবস্থা তৈরি করার দিকেই কিন্তু চলমান। তো আমরা কিন্তু এটা জানি যে এই যে মধ্যপ্রাচ্যের যে প্রাকৃতিক বা খনিজ সম্পদের যে ভাণ্ডার, সেটার কিন্তু মূল অংশটাই কি, তেল। এবং এই যে তেলের যে সরবরাহটা, সেটা কিন্তু পুরো বৈশ্বিকভাবে ডিস্ট্রিবিউশনের জায়গাটাও আসতেছে এই মধ্যপ্রাচ্যের জায়গা থেকে। তাহলে এইখান থেকে যদি তেলের সরবরাহের সমস্যা হয়, তাহলে সেই সমস্যাটা সরাসরি কোথায় গিয়ে আঘাত করে? অবশ্যই বৈশ্বিক যে অর্থনীতির জায়গাটা সেটা, এবং সেখানে কী ধরনের সংকট তৈরি করে? অবশ্যই নতুন নতুন বিভিন্ন ধরনের ব্যারিয়ার তৈরি করায়।
তো বিশ্বের যে বড় অর্থনীতিগুলো, যেমন ধরেন ইউরোপ, চীন, আমাদের যে দক্ষিণ এশিয়া, এই দেশগুলো কিন্তু ব্যাপকভাবে এই তেলের উপরেই কিন্তু নির্ভরশীল। এই যেমন এই যে এই কদিনের যে চলমান ইস্যুগুলো, সারমর্ম আকারে কিন্তু তেলের দাম মোটামুটি বিগত যে সপ্তাহ সেটার তুলনায় কিন্তু 8%-এর মতো বাড়ছে। হ্যাঁ, বিশেষজ্ঞদের বিভিন্ন ধরনের মন্তব্যের ব্যাপারগুলো এখানে আসতেছে যে যদিও 8% বৃদ্ধি পাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ কোনো ইফেক্ট দিবে না সব রাষ্ট্রগুলোতে, কিন্তু বৈশ্বিক অর্থনীতির দিক থেকে কিন্তু এটা একটা ধাক্কা। এইখানে দামটা বৃদ্ধি পাইলে মূলত আমাদের দেশের উপরে প্রভাবটা কিভাবে আসে? তো মূলত বৈশ্বিক বাজারে যখন তেলের দামটা বৃদ্ধি পায় বা মূল্যটা যখন বৃদ্ধি পায়, তখন আমাদের মতো যে দেশগুলো সেগুলোতে অভ্যন্তরীণভাবে যে উৎপাদনশীলতার যে খাতগুলো আছে, সাথে পরিবহন খাত এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রার যে ব্যাপারগুলো, সেগুলোর মধ্যে কিন্তু খরচের জায়গাটা একটা ইফেক্ট দেয়। তো কেন? কারণ হচ্ছে আমাদের দেশ কিন্তু সম্পূর্ণ অর্থেই একটা তেল আমদানি কারক দেশ, অর্থাৎ আমাদের পুরা যে নির্ভরশীলতার জায়গাটা সেটা কিন্তু ওই তেলের উপরেই নির্ভরশীল। তো মধ্যপ্রাচ্যের সঙ্গে সরাসরি একটা অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারও কিন্তু আমাদের দেশ থেকে আছে। সেটা কিসের দিক থেকে? এই যে আমাদের শ্রম শক্তির যে রপ্তানির জায়গাটা, সেটা কিন্তু আমার দেশ থেকে মধ্যপ্রাচ্যের দিকে আছে, এবং একই সাথে রেমিটেন্সের যে ব্যাপারটা সেটাও কিন্তু এটার মধ্যে জড়িত। তাহলে এই যে মধ্যপ্রাচ্যের যে ইরান ইসরায়েলের যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র যে দুইটা দেশের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না, আমার মতো দেশে এসেও সেটা কি একটা প্রভাব দিচ্ছে এই যে সেক্টরগুলোতে। তাহলে এই যে রাজনৈতিক যে একটা অস্থিরতা সেই মধ্যপ্রাচ্যের মধ্যে, আমার দেশের জন্য সেটা চ্যালেঞ্জের জায়গাটা কি কি? আবশ্যিকভাবে যে আমার যে মধ্যপ্রাচ্যের যে শ্রম রপ্তানির যে বাজারটা, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমার রেমিটেন্সের যে প্রবাহটা সেটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট আসবে। আর যদি নেগেটিভ ইফেক্ট আসে ওই সেক্টরে, তাহলে কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে আমাদের যে অর্থনৈতিক যে স্থিতিশীলতাটা, মানে সেটার মধ্যে কিন্তু একটা প্রভাব আসবে। দ্যাট মিন্স আমার দেশে একই সাথে সাইমালটেনিয়াসলি অনেকগুলো সমস্যাতে জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে। তো এই যে মধ্যপ্রাচ্যের যে বর্তমান পরিস্থিতিটা এবং সংঘাতের যে মুখ্যত যে প্রেক্ষাপটটা, সেটা আসলে তাহলে কেমন? মূলত ইসরায়েল আর ইরানের যে সংঘাতের যে ব্যাপারটা, এটা কিন্তু কয়েকটা কারণ কিন্তু জড়িত এর মধ্যে। অর্থাৎ ইসরায়েল আর ইরান তাদের মধ্যে সংঘাতের জায়গাটা কেন তৈরি করাচ্ছে বা কেন তৈরি হলো ব্যাপারগুলো, মূলত এটার কারণ কিন্তু অনেক আগে থেকেই চলমান। তার মধ্যে আমরা প্রধান যে কারণটা ধরতে পারি, যেমন ধর্মীয় এক কারণ, দ্বিতীয়ত রাজনৈতিক এক কারণ, একই সাথে অর্থনৈতিক যে কারণটা সেটাও কিন্তু জড়িত। এখন প্রশ্ন হতে পারে যে এই যে ধর্মীয় কারণটা, সেটা কিভাবে ইরানের সাথে ইসরায়েলের মধ্যে সংঘাতের ব্যাপারটা চলমান রাখলো? এটার মূল কারণটা হচ্ছে যে ইরানের যে ইসলামী বিপ্লব, অর্থাৎ 1979 সালের দিকে, সেই সময়টাতেই ইসরায়েলের প্রতি ইরানের যে দৃষ্টিভঙ্গির জায়গাটা সেটা কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ এই বিপ্লবের পরে ইরান কিন্তু নিজেকে ইসলামী একটা প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে দেয়, আর এই সময় থেকেই পশ্চিমা যেসব দেশগুলো আছে তাদের কিন্তু বিরোধিতার জায়গাটা ইরানের দিক থেকে শুরু হলো। এর ফলে কি হলো? এর ফলে ইরান তখন মধ্যপ্রাচ্যের মধ্যে থাকা ইসরায়েলকে শয়তানের প্রাচীর হিসেবে দেখা শুরু করলো। এবং এই যে কেন, মানে তাদেরকে শয়তানের প্রাচীর হিসেবে কেন দেখা শুরু হলো? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে একটা বৈধ রাষ্ট্র হিসেবে, অবৈধ রাষ্ট্র হিসেবে বিবেচনা করল। একই সাথে এখানকার অর্থাৎ ইসরায়েলের যে জনগণ, তাদের দ্বারা বা ইসরায়েল রাষ্ট্রের দ্বারা ফিলিস্তিনের যে জনগণ, তাদের ভূমি দখল করার ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু একটা ইহুদি রাষ্ট্র গঠন করার ব্যাপারটাও ঘটে গেল। সে কারণেই ইরানের জায়গার দিক থেকে ইসরায়েলের প্রতি একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে, অর্থাৎ রোধের জায়গাটা আছে। এটা ছাড়াও ইরান তার রাষ্ট্রীয়গত দিক থেকে মনে করে যে ইরানের যে ইসরায়েলের যে ব্যাপারটা, সেটা কিন্তু
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একেবারে সরাসরি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, এবং সেটা ওই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দিক থেকে এবং খুবই সক্রিয়। এই যে মধ্যপ্রাচ্যের মধ্যে পশ্চিমা যে পরাশক্তি, এটা কিন্তু একটা নতুন আর এক ধরনের উত্তেজনার পরিস্থিতিকে উদ্রেক ঘটায়। তো এই যে এই কারণগুলোর প্রেক্ষিতেই ইসরায়েলকে মূলত যে শয়তানের যে প্রাচীর, এই ব্যাপারটা বলা হয়। তো তাহলে ধর্মীয় ব্যাপারই বলি বা ইরানের যে আদর্শিক যে দৃষ্টিকোণ বলি, এটা কিন্তু তাদের রাষ্ট্রের দিক থেকে একটা নৈতিকতার কিন্তু লড়াই। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে লড়াইয়ের জায়গাটা, সেটা কিন্তু চলমান। কেন? কারণ তাদের যে ইসলামের যে অবস্থাটা ইরানের মধ্যে চলমান, সেটাকে কিন্তু প্রতিরক্ষা করতে, অর্থাৎ রক্ষা করতে হবে। একই সাথে যে মুসলিম জনগণের যে মুক্তির একটা অংশ, সেটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে ইরানকে। তাহলে এই যে ইরান যখন এই আদর্শটাকে তাদের রাষ্ট্রের সামনে রাখছে, তখন কিন্তু ইসরায়েলের সাথে তাদের জায়গাটার ওই যে বিরোধ ইহুদি রাষ্ট্রকে কেন্দ্র করে, সেটা কিন্তু চলমান থাকছে। এবং এই যে যখন ইরান এই আদর্শগুলোকে সমর্থনের জায়গাটাকে দিয়ে সামনে আসছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে যে হিজবুল্লাহ, তারপর হচ্ছে হামাস বা অন্য যেসব ফিলিস্তিনি যে সংগঠনগুলো, সেগুলোকেও কিন্তু তারা সমর্থনের জায়গাটা দিয়ে আসতেছে। এবং এই সমর্থনের জায়গাটা মূলত ইসরায়েলের জন্য একটা বড় যে সামরিক যে অবস্থাটার জন্য চ্যালেঞ্জ, সেটা তো থাকেই। একই সাথে রাজনৈতিক যে চ্যালেঞ্জটা, সেটাকেও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তো এই কারণে ইসরায়েল আর ইরানের মধ্যকার যে সম্পর্কটা, সেটা কিন্তু আরও শত্রুতামূলক ব্যাপারের দিকেই চলমান। এবং এই ঘটনাটাই হচ্ছে বলা যায় যে মধ্যপ্রাচ্যের যে চলমান যে সংঘাতগুলো, সেগুলোর মধ্যে অন্যতম একটা প্রধান কারণ। শুধু যে ধর্মীয় কারণেই জড়িত ইসরায়েল আর ইরানের এই চলমান অবস্থা, সেটা কিন্তু নয়। সাথে রাজনৈতিক যে কারণটা, সেটাও কিন্তু এখানে মুখ্য এবং প্রধান। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনির যে বর্তমান যে চলমান যে সংকটের যে জায়গা, সেটা। কারণ ইরান কিন্তু বারবারই ফিলিস্তিনের মুক্তির পক্ষে, এবং ইসরায়েলকে তারা অবৈধ হিসেবে প্রতিষ্ঠা করার পরিস্থিতিটাকে ইঙ্গিত দেয়। এবং ইরানের শীর্ষ পর্যায়ের যেসব নেতাগুলো, রাজনৈতিক নেতা, তাদের দিক থেকেও কিন্তু ইসরায়েলকে তারা মধ্যপ্রাচ্যের মধ্যে বা মুসলিম যে দেশগুলো, সেগুলোর মধ্যে কিন্তু জবরদস্তি করে অবৈধ রাষ্ট্র ব্যাপারটাকেই তারা চিহ্নিত করে। আর এই যে এই কারণেই কিন্তু দেখা যায় যে ইরান ফিলিস্তিনি যে গোষ্ঠীগুলো, তাদের মধ্যে একটা একত্রতা আছে। বিশেষ করে যে হামাসের কথা বলি বা ইসলামী জিহাদের প্রতি যাদের রাজনৈতিক এবং সামরিক যে সমর্থনের ব্যাপারগুলো জড়িত, সেটা কিন্তু সম্পৃক্ত। তাহলে ইরানের এই যে সমর্থন, এটা কিন্তু ইসরায়েলের জন্য আবার কি নিরাপত্তার জন্য একটা উল্লেখযোগ্য কিন্তু হুমকি। কেন? কারণ ওই যে ইরানের সহায়তায় এই যে বিভিন্ন প্রতিরোধ যে গোষ্ঠীগুলা, যারা হচ্ছে সমর্থনযোগ্য কোন দিকে, ইরানের দিক থেকে, তারা কি করতেছে? তারা হচ্ছে এই যে ইসরায়েলের যে ভূখণ্ডগুলো, সেই ভূখণ্ডগুলোতে কী করতেছে? রকেট হামলা চালাচ্ছে এবং অন্যান্য হামলা তো চলমান। এই কারণে দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে নিজস্ব যে ভূখণ্ড বর্তমানে, সেটার জন্য কিন্তু একটা নিরাপত্তার হুমকি তাদের জন্য। এটার এক সাধারণ উল্লেখযোগ্য কারণ কিন্তু ওই যে গাজা যুদ্ধের সময়টাতে যে পরিস্থিতিটা, সেটা কিন্তু উল্লেখযোগ্য একটা অংশ। কারণ ইরান তখন প্রকাশ্যে কিন্তু হামাসকে একটা সামরিক সহায়তা দিয়েছে, এবং একই সাথে ফিলিস্তিনিদের যে প্রতিরোধ অবস্থাটা, সেটার ক্ষেত্রে কিন্তু তারা সমর্থনের জায়গাটাও দিচ্ছে। তো এর ফলে যেটা হয়েছে যে ইরান আর ইসরায়েলের মধ্যে যে উত্তেজনার জায়গাটা, এটা কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং ইরান তার যে রাজনৈতিক যে এজেন্ডাটা আছে, সেটার অংশ হিসেবেই কিন্তু ফিলিস্তিন বলি, এদের মুক্তির জায়গাটাকে কিন্তু তারা ধরে রাখছে। এবং ইসরায়েলের যে পতন ঘটানো প্রয়োজন, সেটা কিন্তু তারা সেই ব্যাপারটাকে কেন্দ্র করেই চলমান রাখছে। এবং একই সাথে ইসরায়েলের সাথে ইরানের এই যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে স্থায়ী একটা বলা যায় রাজনৈতিক যে হুমকি, সেটা। একই সাথে ধর্মীয় কারণের ব্যাপারটা তো থাকলোই, এবং রাজনৈতিক ব্যাপারটা তো গেল। এর মধ্যে ভূ অর্থনৈতিক যে ব্যাপারটা, সেটাও কিন্তু জড়িত। কিভাবে?
ভূ অর্থনৈতিক কারণের ব্যাপারটার সাথে মূল কারণ হচ্ছে যে ইরানের ভূখণ্ড যেটা, সেখানে কিন্তু বিশাল যে তেল এবং গ্যাসের যে সম্পদ সেটার যে অবস্থাটা সেটা, এবং মধ্যপ্রাচ্যে কিন্তু এটার উপরে আধিপত্যের যে একটা প্রতিযোগিতা বলা যায় সেটা কিন্তু চলমান। তার মানে মধ্যপ্রাচ্যের মধ্যে আমরা বিশ্বের যে তেলের যে সমৃদ্ধ অবস্থাটা সেটা কিন্তু পাচ্ছি, এবং ইরান হচ্ছে মূলত এই যে মধ্যপ্রাচ্যের যেসব তেল উত্তোলনকারী দেশগুলো, মানে সেইটার দিক থেকে কিন্তু প্রধান উৎপাদক দেশ। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু বৈশ্বিক বাজারে ইরানের দ্বারা তেল রপ্তানির জায়গাটাতে কিন্তু একটা আধিপত্যের জায়গা রাখছেই। এটা বৈশ্বিক অর্থনীতি, একই সাথে ওই অঞ্চলের যে আঞ্চলিক যে ভূরাজনৈতিক যে অবস্থাটা সেটাতেও কিন্তু একটা প্রভাব চলমান রাখছে। এবং ওই যে ইরানের যে পরিস্থিতিটা সেটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের চলমান যেসব রাজনৈতিক আঞ্চলিক প্রভাব সেটাকে কিন্তু ফলাইতে চায় বিভিন্ন পরাশক্তিগুলো। তো এই যে ইরানের যে অবস্থাটা সেটাকে কেন্দ্র করে ইসরায়েল আবার তার নিজের যে ভূখণ্ডটুকু সেটার মধ্যে কি করতে চায়, আর তাদের যে জ্বালানির যে নিরাপত্তার সেক্টরটা সেটাকে তারা চায়, অর্থাৎ রক্ষা করতে চায়। একই সাথে অর্থনৈতিক যে স্বার্থের জায়গাটা তাদের নিজেদের জন্য সেটাকেও তারা রক্ষা করতে চায়। এই ব্যাপারগুলোর সাথে ইরানের যে অবস্থাটা সেটা দেখা গেছে যে একটা হুমকির অবস্থা। যেমন হরমুজ প্রণালীর যে ব্যাপারটা আর কি, হরমুজ প্রণালী কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রুট। কিসের দিক থেকে? সেটা হচ্ছে যে তেল বহন করার দিক থেকে। তো এই যে প্রণালীটা সেটাতে কিন্তু ইরান কি করতে চায়, সামরিক সেক্টর বলি, একই সাথে অর্থনৈতিক সেক্টর বলি, একই সাথে ভৌগোলিক যে অবস্থাটা সেটার কিন্তু প্রভাবটা বজায় রাখতে চায় নিজের রাষ্ট্রের দিক থেকে। এবং সেটার প্রেক্ষিতে কিন্তু সে আন্তর্জাতিক তেলের যে বাজার আছে সেটাতে তার নিজের যে নিয়ন্ত্রণের যে অবস্থাটুকু সেটাকে কিন্তু সে রাখতে চায়। এবং এটার প্রেক্ষাপটে দেখা গেছে যে একটা কৌশলগত অংশীদার হিসেবে সরাসরি এই যে প্রণালীটার ভৌগোলিক অবস্থানটা সেটাকে কেন্দ্র করে ইসরায়েল কী করছে, সরাসরি একটা উত্তেজনা জায়গা তৈরি করা দিছে। তাহলে ইরানের এই যে অবস্থাটা সেটাকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েল সরাসরি একটা প্রতিদ্বন্দ্বী, এবং ইরানের যে এই যে প্রভাব এবং একই সাথে তার যে সম্ভাব্য সামনের দিকের পরিস্থিতিটা, মানে সেটার সাথে কিন্তু পরাশক্তি হিসেবে যেসব রাষ্ট্রগুলো আছে তাদেরকেও কিন্তু এখানে প্রভাবিত করার ব্যাপারটা সরাসরি সম্পৃক্ত। তো সময়ের সাথে সাথে কিন্তু ব্যাপারটা সেই দিকেই আগাইছে, এবং আজকের এই অক্টোবর মাসে এসে তাদের যে সম্পৃক্ততার জায়গাটা সেটা কিন্তু আরও ব্যাপক। তার মানে ইসরায়েল বলি এবং ইরান বলি তাদের মধ্যকার যে উত্তেজনা জায়গাটা বর্তমান যেটা বিরাজ করতেছে সেটা কিন্তু অনেক আগে থেকে চলমান, কিন্তু সেটা এখন এসে একটা প্রকট রূপ ধারণ করছে। এবং সেটা শুধুমাত্র যে ওইখানকার যে আঞ্চলিক যে অনিরাপত্তার জায়গাটা বর্তমানে বিরাজ করতেছে শুধু সেটার ব্যাপারটাই প্রধান হয়ে উঠতেছে না, একই সাথে আমাদের পুরো বৈশ্বিকভাবে যে ভূরাজনৈতিক যে ভারসাম্যের জায়গাটা এবং অর্থনৈতিক যে সেক্টরের ব্যাপারটা সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। তাহলে এই যে বিশ্বের ভূরাজনৈতিক যে ভারসাম্যটা মানে সেটা কেন ঝুঁকিপূর্ণ এই দুইটা দেশকে কেন্দ্র করে? কারণ এটা তো শুধুমাত্র তাদের ওই আঞ্চলিক নিরাপত্তার সমস্যাটা কিন্তু নয়, এটা সরাসরি পুরো বিশ্বের যে জ্বালানি তেলের যে বাজার আছে সেটাকে কিন্তু প্রভাব দিচ্ছে। এবং একই সাথে যে ভূরাজনৈতিক যে উত্তেজনা জায়গাটা সেটা আবার কী করতেছে, পুরা বিশ্বের মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত যে ভারসাম্যটা সেটাকে কিন্তু কী করতেছে, সেটাকে কিন্তু ডাউন করে দিচ্ছে। এটার উল্লেখযোগ্য প্রণালীটা হচ্ছে ওই যে হরমুজ প্রণালীর জায়গাটা। কারণ ওই যে একটা প্রধান পথ বিশ্বে তেল সরবরাহ করার জন্য, সেটাতে যদি ইরান ইসরায়েলের সাথে যে সংঘাতের জায়গাটা চলমান সেটার প্রেক্ষিতে যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে? মোটামুটি বিভিন্ন ধরনের যে গবেষণা প্রেক্ষাপট যেটা বলে সেটা হচ্ছে যে মোটামুটি 20-25% যে তেল সরবরাহটা পুরো বিশ্বে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। এবং এটার প্রেক্ষিতে কি হবে, আমাদের যে বৈশ্বিক বাজারে যে তেলের যে অবস্থাটা সেটা কিন্তু একটা সংকট তৈরি করাবে। দ্যাট মিন্স বৈশ্বিক যে অর্থনৈতিক অবস্থাটা মানে সেটা হচ্ছে তেলের যে দামের ব্যাপারটার সাথে তখন কিন্তু একটা রীতিমতো মানে
সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করাবে। অর্থাৎ তেলের দামের মধ্যে বড় ধরনের একটা অস্থিতিশীলতার জায়গাটা পাবো আমরা, এবং ওই যে তেলের দামের যে অস্থিরতার জায়গাটা পাবো আমরা, সেটার প্রেক্ষিতে আলাদা আলাদাভাবে যেসব রাষ্ট্রগুলো আছে যে তার তেল সরবরাহ করে নিয়ে আসে ওখান থেকে, তাদের জন্য কি হবে, উৎপাদন খরচ বাড়বে নিজের রাষ্ট্রে, একই সাথে মুদ্রাস্ফীতির জায়গাটাও আবার মাথাচাড়া দিয়ে উঠবে, এবং একই সাথে আমাদের যে গ্লোবাল যেসব বাণিজ্যিক সেক্টরগুলো সেটাতে সরাসরি প্রভাব দিবে। যেমন যখন জ্বালানির দামের মধ্যে যখন একটা বলা যায় যে ভারসাম্যের জায়গাটা অস্থিতিশীল হয়ে যায়, তখন যেটা হয় কি, আমাদের এই যেসব রাষ্ট্রগুলো মোটামুটি শিল্পোন্নত, সেই সব দেশগুলোতে কিন্তু একটা অর্থনৈতিক দিক থেকে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। এবং এই জিনিসটার মধ্যে যে কারণে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, এদিকে রাশিয়া বলি বা চীন বলি, মানে এইরকম বড় কিছু পরাশক্তিগুলা সরাসরি কৌশলগত দিকটার সাথে জড়িত হয়ে আছে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু জটিল। বিশেষ করে এই ইরান এবং ইসরায়েলই শুধুমাত্র এখানে জড়িত না, মানে এখানে পুরো বৈশ্বিকভাবে যেসব পরাশক্তি তাদের অবস্থাটা কিন্তু সরাসরি জড়িত। কারণ এই দেশগুলা মধ্যপ্রাচ্যে যে জ্বালানির যে উৎস বলি বা ভূরাজনৈতিক যে প্রভাব বলি, সেটার জন্য কিন্তু ওই পরোক্ষভাবে হোক এবং সরাসরি হোক সেটাতে কিন্তু সামনে আসছে। ফলে যেটা ঘটতেছে যে এই ইসরায়েল আর ইরানের যে সংঘাতের জায়গাটা, এটা কিন্তু শুধুমাত্র যে আঞ্চলিক যে যুদ্ধ বলবো বা নিরাপত্তার যে ইস্যুটা, সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নাই। এটা বৈশ্বিক যে ভূরাজনৈতিক যে অবস্থাটা, সেটার মধ্যে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি করাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি তাদের যে ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ এবং অর্থনৈতিক কারণের সাথে যে সম্পৃক্ততার জায়গাটা পুরো বৈশ্বিকভাবে, সেটার কিছু কারণ। তো ইসরায়েল আর ইরানের এই প্রতিদ্বন্দ্বিতার মূল ব্যাপারটা যখন ওই ইরানের যে ইসলামী বিপ্লব যেটা এখন ঘটলো, তো সে বিপ্লবের পরে যখন নতুন আদর্শ আর সামরিক যে অবস্থানটা তখন পাইল, সেটার প্রেক্ষিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা পশ্চিমা যেসব দেশগুলা বলি, তাদের বিরুদ্ধে কিন্তু একটা অবস্থা তৈরি করে দিল ইরান নিজে। এবং সেটার প্রেক্ষিতে যেটা হলো যে তখন ইসরায়েলের সাথে যেহেতু যুক্তরাষ্ট্রের একটা গাঢ় সম্পর্ক আছে, সেই প্রেক্ষিতেই তাদের মধ্যে এই যে ধর্মীয় এবং রাজনৈতিক যে মতাদর্শের যে জায়গাটা, সেটার দিক থেকে কিন্তু একটা বিপরীত অবস্থান তৈরি হয়ে গেল। এবং একই সাথে ইরান যখন এই যে পারমাণবিক কর্মসূচির মধ্যে সম্পৃক্ততার জায়গাটা দিল, সেটাও কিন্তু ইসরায়েলের সাথে যে বিরোধে যে জায়গাটা, সেটাও কিন্তু একটা বড় কারণ। কারণ ইসরায়েল কিন্তু বরাবরই এই যে ইরানের যে পারমাণবিক যে কর্মসূচিটা, মানে সেটাকে কিন্তু তারা তাদের নিজেদের অস্তিত্বের যে হুমকিটা, সেটা হিসেবে কিন্তু দেখে। মোটামুটি ইরান কিন্তু ওই পারমাণবিক শক্তির যে বৃদ্ধি বা প্রসার, সেটার জন্য কিন্তু তারা ব্যাপকভাবে সেটার সাথে লেগে আছে। এবং এইটার জন্য কিন্তু মোটামুটি দেখা গেছে যে পশ্চিমা যেসব দেশগুলো আছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র একটু চিন্তিত এসব বিষয়ে, এবং থাকাই স্বাভাবিক এটার মধ্যে। কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের সম্পৃক্ততার জায়গাটা আঘাত আনবে এ ধরনের কোনো রাষ্ট্রের উদ্ভবের জায়গাটাই তাদের জন্য হুমকি। তো ব্যাপারটা এইখান থেকেও মোটামুটি বলা যায় যে বৈশ্বিকভাবে যে রাজনৈতিক যে সেক্টরটা, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো এটার মধ্যে অবশ্য একটা জিনিস, যে যদি ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করার যে ব্যাপারটা, মানে সেটাকে যদি ইমপ্লিমেন্টের জায়গার ব্যবস্থাটা চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে মানে শুধু যে ইসরায়েল সেটা কিন্তু নয়, মানে সেটার ক্ষেত্রে পুরা যে মধ্যপ্রাচ্যের যে মানচিত্রের যে ব্যাপারটা, মানে যেসব দেশগুলো এক্সিস্ট করে ওইখানে, সবগুলোর মধ্যে কিন্তু নতুন একটা পরিবর্তনের জায়গা আসবে। সেটা হচ্ছে কৌশলগত দিক বলি, ভারসাম্যগত দিক বলি, সব দিক থেকেই। কারণ ওইটা একটা বৃহৎ ক্ষমতা, যেটার প্রেক্ষিতে তখন সেটা আর শুধুমাত্র আঞ্চলিক ওই পরিস্থিতির মধ্যে সম্পৃক্ত থাকবে না, সেটা যাবে একবারে গ্লোবালি, অর্থাৎ পুরা বৈশ্বিকভাবে। এবং ইসরায়েল আর ইরানের মধ্যে যদি এই সংঘাতের যে চলমান যে সংঘাতের পরিস্থিতিটা, সেটা যদি ব্যাপকতার জায়গা নেয়, তাহলে আমাদের পুরো বৈশ্বিকভাবে যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা, সেটা কিন্তু একবারে হুমকির কাছে, একবারে হুমকির মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে ইরানের যে সামরিক যে
কৌশলটা, এটার মধ্যে যেমন হচ্ছে হিজবুল্লাহর যে ব্যাপারটা, হামাসের যে ব্যাপারটা, এবং একই সাথে ইরান তার নিজস্বভাবে যে সামরিক যে ক্ষমতার জায়গাটা সেটাকে যে বৃদ্ধি করার ব্যাপারটা, এবং একই সাথে সিরিয়ায় যে বিভিন্ন সশস্ত্র যে গোষ্ঠীগুলোর সমর্থনের ব্যাপারগুলো, মানে এগুলো কিন্তু ইসরায়েলের যে অবস্থাটা সেটাকে কিন্তু আরও বেশি মানে মাথাচাড়া দেওয়ার পরিস্থিতিটাকে উস্কাই দিচ্ছে, দেয়। কারণ কি, কারণ তাদের অস্তিত্ব সংকটের ব্যাপারটা ভূখণ্ডগতভাবে ওই জিনিসটাকে কিন্তু তারা প্রাধান্য দিচ্ছে এবং দেয়। এটা তাদের জন্য একটা হুমকি। কারণ এই যে ইরান যখন এইসব গোষ্ঠীগুলোকে সমর্থনগুলো করতেছে, তারাও কিন্তু তখন ইসরায়েলের একটা অ্যান্টি। দ্যাট মিনস এই যে পরিস্থিতিটা তাদের মধ্যে একটা চলমান অবস্থাটার সর্বোচ্চ পর্যায়টা প্রকাশ করাচ্ছে। তো 2024 সালের মধ্যে আমরা যে এরকম একটা ব্যাপকতা জায়গা পাবো, যেখানে হামলা পাল্টা হামলার ব্যাপারটা রীতিমতো তাদের যে প্রতিরোধ ব্যবস্থাটা সেটাকে একটা পরীক্ষণের পর্যায়ে নিয়ে যাবে, মানে সেটা আসলেই বলা যায় যে রীতিমতো অবাক করার মতো ব্যাপার। কারণ ইসরায়েলের যে সুরক্ষা নীতি, মানে সেটা কিন্তু আসলে বলা যায় যে নতুন করে রিশিডিউলড হচ্ছে। কিসের প্রেক্ষিতে? ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থাটা, বিশেষ করে আমরা যেটা ওই যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা যেটা বলি, সেটা কিন্তু আরও সক্রিয় হচ্ছে। দ্যাট মিনস এটা যে শুধুমাত্র তাদের যে আত্মরক্ষার মধ্যে যে সীমাবদ্ধ থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কারণ ইরান তার যে সামরিক যে স্থাপনাগুলা, মানে সেগুলোতে তারা হামলা চালাবে। একই সাথে যেমন হচ্ছে সিরিয়ার কথা বলি বা লেবাননের যে ব্যাপারটা বলি, সেখানে কিন্তু ইরানের সামরিক যে উপস্থিতির জায়গাটা সেটা কিন্তু পাই আমরা, এবং সেটার প্রেক্ষিতে আমরা যে হিজবুল্লাহ যে সমর্থনের ব্যাপারটা সেটা কিন্তু চলমান, এবং একই সাথে ইসরায়েলের উপরে যে হামলার ব্যাপারটা সেটাও কিন্তু ওই অব্যাহত আছে। তার মানে ইসরায়েলে যে বিমান হামলার ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, তাদের আকাশপথের ব্যাপারটা কিন্তু খুবই সূক্ষ্ম। মানে স্থলপথ তাদের জন্য একটু জটিল, কারণ সেখানে বিভিন্ন ধরনের চারপাশের যেসব গোষ্ঠীগুলো আছে সেটা তাদের জন্য হুমকি। দ্যাট মিনস আকাশপথের পরিস্থিতিটা তাদের জন্য সহজ। কিন্তু ইরানের ক্ষেত্রে আবার মিসাইলের যে আক্রমণের জায়গাটা সেটা খুব বেশি শক্তিশালী, যে ক্ষেপণাস্ত্রের যে হামলাটা। তো এই যে পাল্টা হামলার পরিস্থিতিটা, এটা কিন্তু একটা ধারাবাহিক অবস্থার মধ্যে চলে গেছে, যেটার সর্বশেষ যে ফলাফলটা সেটা হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থার দিকে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকে জড়ানোর একটা পরিস্থিতি দিচ্ছে। তো এটার ক্ষেত্রে আঞ্চলিক যেসব ব্যাপারগুলো, একই সাথে আন্তর্জাতিক যে ব্যাপারগুলো, সেটার প্রতিক্রিয়াগুলো কীভাবে, যেমন ইরান আর ইসরায়েলের মধ্যে যে অবস্থাটুকু, সেটার প্রেক্ষিতে আঞ্চলিক দেশ বলি বা আমাদের যে আন্তর্জাতিকভাবে যে পরাশক্তিগুলো, মানে সেগুলোর প্রেক্ষিতেও কিন্তু তাদের একটা উদ্বিগ্নতার জায়গা আছে। যেমন যুক্তরাষ্ট্র এবং একই সাথে তার যে বন্ধু রাষ্ট্রগুলো, প্রতিবেশী রাষ্ট্র না, বন্ধু রাষ্ট্রগুলো, সেটা কিন্তু ইসরায়েলের প্রতি তাদের সমর্থনের জায়গাটা প্রকাশ্যেই, এবং সরাসরি তারা কিন্তু আবার সংঘাতের জায়গাটাতে সমর্থনের জায়গাটা দিচ্ছে না। দ্যাট মিনস তারা ইসরায়েলকে সমর্থন করছে, অথচ ইসরায়েলের যে সংঘাত যখন ইরানের মধ্যে ব্যাপকতা দিচ্ছে, তখন তারা সেখানে সরাসরি সেখানে জড়ানোর জন্য কোনো ধরনের বক্তব্য পেশ করছে না। তাহলে এই যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যখন অস্ত্রের জায়গাটাকে সরবরাহ করতেছে, একই সাথে তাদের যে প্রতিরক্ষার যে ব্যবস্থাটা সেটাকে যখন আরও ডেভেলপ করার দিকটাকে তারা সহায়তা দিচ্ছে, সেই ব্যাপারটার সাথে কিন্তু এদিকে রাশিয়া আবার চীন, এরা কিন্তু আবার কী করতেছে, ইরানের সাথে যে সম্পর্কটা সেটা কিন্তু আবার জোরদার করার চেষ্টা চালাচ্ছে। বিশেষত সিরিয়ার যে গৃহযুদ্ধের ব্যাপারটা, সেটার সময় কিন্তু রাশিয়া, ইরান, একই সাথে যে সিরিয়ার সমর্থনের জায়গাটা কিন্তু তারা দিয়ে আসছে। এটা কিন্তু ওই যে মধ্যপ্রাচ্যের যে ভূরাজনৈতিক যে পরিস্থিতিটা, সেটার মধ্যে কিন্তু রাশিয়ার একটা প্রভাবের জায়গাটা কিন্তু খুব বড় জোরালোভাবে উপস্থিত। কারণ ওই যে আঞ্চলিক যে ব্যাপারটার মধ্যে উত্তেজনা পায় বা আমাদের যে ইকোনমিক্যাল যে ইফেক্টের জায়গাটা পাই, সেটার মধ্যে কিন্তু এই যে বড় ধরনের সংঘাতের জায়গায় এই পরাশক্তিগুলোর উপস্থিতির জায়গাটা কিন্তু স্পষ্ট আছে। দ্যাট মিনস ইরানে যে তেলের যে ব্যাপারগুলো, সেটার সাথে কিন্তু মোটামুটি বিশ্ববাজারের এই সব রাষ্ট্রগুলো, যেসব বড় রাষ্ট্রগুলো, তাদের প্রভাবগুলো কিন্তু সরাসরি জড়িত। তো মোটামুটি সামরিক শক্তির ব্যাপারটাকে বলি বা তাদের আঞ্চলিক প্রভাবের জায়গাটাকে বলি, এটার মূলত ভবিষ্যতের ব্যাপারে প্রেক্ষাপটটা কেমন দাঁড়াতে পারে। মূলত এটা যে আঞ্চলিক পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটাকে এনশিওর করাটা একটা জটিল অবস্থা দাঁড়িয়ে গেছে। কারণ এটা সম্ভাব্য অনেকগুলো পথ আছে, যে পথগুলোতে জিনিসটার
একটা ওয়েভ বা তরঙ্গের মতো সেটা বিস্তার করতে পারে। মানে মূলত যেটা দাঁড়াচ্ছে যে বৃহত্তর আকারে সেটা মধ্যপ্রাচ্যে যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেগুলোর মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা আছে। কারণ ইসরায়েল বলি, ইরান বলি, মানে এরা কিন্তু তাদের যে নিজ নিজ যে সামরিক যে স্থিতিশীলতাটা এবং একই সাথে তাদের যে অর্থনৈতিক স্থিতিশীলতার জায়গাটা, মানে তারা তাদের প্রভাবের জায়গাটুকু কিন্তু জানে, এবং এটার কারণে তাদের যে ক্ষতির যে ব্যাপকতার জায়গাটা সেটাতে কিন্তু তারা চলমান, এবং এটার যে সমাধানমূলক বা সম্ভাব্য যে যুদ্ধবিরতির পরিস্থিতিটাকে আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতের যে পরিস্থিতিটাকে অ্যাপ্রোচ নেওয়া হবে, আন্তর্জাতিক কূটনৈতিক যে পরিস্থিতি বলি বা আঞ্চলিক যে বিভিন্ন দেশগুলো আছে তাদের তাদের যে পারস্পরিক যে কূটনৈতিক সহযোগিতার পরিস্থিতিটা সেটার সাথে কিন্তু চলমান বা সেটার সাথে কিন্তু নির্ভরশীল। ফলে এই সংঘাতের সমাধানের কৌশলটা কিভাবে আসবে বা কিভাবে সমাধানের দিকে আসার পথ আছে, টু দ্য পয়েন্ট, এখানে আসলে কিন্তু সরাসরি বা পুরোপুরি কিন্তু ব্যাপারটা আসলে সমাধান সম্ভব হবে না। তবে সম্ভাব্য বিভিন্ন কারণ আলোচনায় থাকবে যেগুলো মোটামুটি যুদ্ধবিরতির ব্যাপারটাকে এনশিওর করাবে সাময়িক কিছু সময়, এবং পরবর্তীতে জিনিসটা কিন্তু আবারও আসবে। এটার কারণ যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া তাদের সমর্থনগত দিকটাকে কিন্তু এখানে একটা বলা যায় যে প্রধান মোক্ষম পরোক্ষ একটা বিষয় হিসেবে এখানে দেখা যায়। এবং একই সাথে যে এই যে তাদের যে সমাধানের যে কৌশলটাকে যদি আমরা চিন্তাও করি, ইরান এবং ইসরায়েলের যে ব্যাপকতার জায়গাটা, সেটার প্রেক্ষাপটেও কিন্তু এই যে কূটনৈতিক যে দিকটা সেটা কিন্তু আসে। যেমন এই যে জাতিসংঘের যে ব্যাপারটা এবং একই সাথে যুক্তরাষ্ট্র, এটার সাথে কিন্তু অন্যান্য যেসব প্রধান যে আমাদের বা বিশ্ব শক্তির যে দেশগুলো আছে তারা কিন্তু সরাসরি কিন্তু জড়িত এটার মধ্যে। কারণ যদি বাই চান্স ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের জায়গাটা শুরু হয়, সেটা স্বাভাবিক অর্থেই আমাদের যে নিরাপত্তার ব্যাপারটা সেটার জন্য প্রত্যেকটা দেশের একটা বিপজ্জনক পরিস্থিতি দাঁড়ায় যাবে। এবং এটার জন্য কিন্তু জাতিসংঘের যে অংশটা সেটাকে একটা বেজ হিসেবে ধরতে পারি তাদের এই সমাধানের কৌশল হিসেবে, যেটার যে নিরাপত্তা পরিষদ সেইখানকার চাপের জায়গাটা কিন্তু এই দুই দেশের মধ্যে সংঘাতের যে ব্যাপারটা সেটা কিন্তু কমানোর ব্যাপারটা নিয়ে আসতে পারে। এবং একই সাথে G7 যে আহ্বানের যে বিষয়টা সেটাকেও যদি এখানে চিন্তা করি আমরা, সেটাকেও কিন্তু কিছুটা হলে, অর্থাৎ যুদ্ধের যে ব্যাপকতার যে বিষয়টা সেটাকে কিন্তু আমরা রিডিউস করার ব্যাপারটাকে চিন্তা করতে পারি। আরও সম্ভাব্য ব্যাপারগুলো কি কি হতে পারে, এমনও হতে পারে যে ইরান তারা যেসব গোষ্ঠীগুলোর উপরে নিজেদের যে জ্বালানির সেক্টরকে কেন্দ্র করে বা ভূরাজনৈতিক সেক্টরকে কেন্দ্র করে বা অর্থনৈতিক সেক্টরকে কেন্দ্র করে সমর্থনের জায়গাগুলো দেয়, তারা আবার কি করতে পারে, তারা নিজেরাই আবার নিজেদের যে জ্বালানির যে সেক্টরগুলো আছে বা জ্বালানির যে স্থাপনাগুলো আছে সেগুলোর উপরে হামলা চালাইতে পারে। এবং এ ব্যাপারটা কিন্তু ইরানের একটা আর একটা কৌশল হতে পারে। কারণ তাদের যে বন্ধু গোষ্ঠী বা যেসব সমর্থনযোগ্য পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তারা বৈশ্বিক জ্বালানিতে নিজেদের আধিপত্যের জায়গাটাকে আরও বেশি ব্যাপক করার জন্য তারা এই ব্যাপারটা ঘটাইতে পারে। এবং সেটা বৈশ্বিক জ্বালানির ক্ষেত্রে যেহেতু সরবরাহ দিক থেকে কী করাবে, একটা বাধাগ্রস্ত পরিস্থিতি ঘটাবে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ। কারণ ইরানের মিত্ররা যদি তেলের যে স্থাপনাগুলো আছে সেগুলোতে যদি হামলা চালায়, সেক্ষেত্রে মূলত কী দাঁড়াবে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ইরানের যে আঞ্চলিক যে প্রতিপত্তি বাড়াতে চাওয়ার যে প্রবণতাটা সেটাকে কিন্তু সামনে নিয়ে আসবে। তার মানে তারা বিশ্ব অর্থনীতি এবং একই সাথে যে তেলের যে সরবরাহের জায়গাটা, মানে সেটাতে যে গুরুত্বপূর্ণ, এটা তারা বোঝাতে চাইবে। এবং একই সাথে এখানে তেলের যে সরবরাহের মধ্যে অস্থিতিশীল অবস্থাতে সৃষ্টি হবে ওই হামলার পরিস্থিতি যদি ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা হবে, ইরানের যে প্রতিপক্ষ দেশগুলো তাদের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। কেন? কারণ ওই যে তেলের যে সরবরাহ সেটার কিন্তু সংকটের জায়গাটা তখন তৈরি হবে, যেটার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বলি, ইউরোপ বলি বা অন্যান্য যেসব দেশগুলো তাদের উপর কিন্তু একটা চাপ আসবে। এবং তেলের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু বৈশ্বিক ইকোনমিক যে সেক্টরটা সেটা কিন্তু একটা অস্থিরতার জায়গায় থাকবে, যেটার প্রেক্ষিতে দেখা যাবে যে পশ্চিমা যে দেশগুলো তাদের উপরে সরকারের যে রাজনৈতিক চাপ সেটা কিন্তু বাড়বে। আর এই জিনিসটাই ইরানের যে শত্রুপক্ষ আছে
তাদের দিক থেকে একটা কূটনৈতিক অবস্থাটার একটা দুর্বল অবস্থাটা সুযোগ করে দিতে পারবে আর কি। তো এই জন্য তেলের সরবরাহের যে ব্যাপারটা সেটা কোনো কারণে যদি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাদের অর্থনৈতিক যে ক্ষতির জায়গাটা সেটা কিন্তু ঘটবে, আর এখানেই সেটা একটা কৌশল হিসেবে কাজ করবে। একই সাথে আমরা যদি পরাশক্তির যে ব্যাপারটা সেটাকে যদি চিন্তা করি তাহলে দেখব যে রাশিয়া এবং চীন সেটাও কিন্তু মধ্যপ্রাচ্যে তাদের যে প্রভাব বাড়ানোর যে ব্যাপারটা সেটাকে কিন্তু তারা এই চলমান যে পরিস্থিতিটা সেটার মধ্যে কিন্তু একটা টোপ হিসেবে ব্যবহার করতে পারে তাদের যে প্রভাবের জায়গাটা। এবং সেটা কিভাবে, যেমন রাশিয়া বা চীনের কথাটা যদি চিন্তা করি আমরা, তাহলে এই মধ্যপ্রাচ্যের এই চলমান এই ইসরায়েল আর ইরানের যে ঘটনাটা সেটার মধ্যে তারা কিভাবে ভূরাজনৈতিক দিকটাকে চিন্তা করবে। ব্যাপারটা হচ্ছে যে রাশিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই ইরানের যে কৌশলগত দিক সেটাতে কিন্তু একটা প্রভাব বিস্তার করার জায়গাটা দিচ্ছে। একই সাথে মধ্যপ্রাচ্যের মধ্যে সে কিন্তু সেই প্রভাবের জায়গাটা চলমান রাখছে। এবং সিরিয়ার গৃহযুদ্ধটা এখানে মুখ্যম একটা উদাহরণ, কারণ সেই সময়টাতে সামরিক যে হস্তক্ষেপের যে জায়গাটা সেটা কিন্তু ইরান আর সিরিয়ার সাথে সম্পর্কের যে ঘনিষ্ঠতার জায়গাটা সেটা কিন্তু বাড়াইছে রাশিয়া, অর্থাৎ একটা মেডিসিন হিসেবে চিন্তা করা যায় জিনিসটাকে। তো রাশিয়া ইরানের যেসব ঘনিষ্ঠ যেসব মিত্রগুলো আছে সেটার মধ্যে কিন্তু রাজনৈতিক বলি বা সামরিক যে ক্ষমতাটাকে বলি সেটাকে কিন্তু সমর্থনের জায়গাটা স্পষ্ট করে। এবং এই জিনিসটার প্রেক্ষিতে মূলত রাশিয়া এই রাষ্ট্রগুলোর দ্বারা বা মধ্যপ্রাচ্যের এইগুলোর দ্বারা কি ঘটাইতে চায়, এটা মূলত তাদের যুক্তরাষ্ট্র বলি বা ইউরোপের যেসব দেশগুলো বলি তাদের উপরে যে প্রভাবের জায়গাটা সেটাকে কিন্তু বিস্তার ঘটাইতে চায়। যে কারণে ইরান আর ইসরায়েলের মধ্যে যদি আমরা মূলত বড় ধরনের কোনো সংঘাতের জায়গাটাকেও দেখি তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু একদিনেই যে ঘটে যাবে এরকম কিন্তু না। এখানে রাশিয়া কূটনৈতিকভাবে একটা মধ্যস্থতা করার জায়গাটাকে নিয়ে আসতে পারে এবং সেটা সংঘাতের যে ব্যাপারটা সেটা যেন চরম পর্যায়ে না যায় সেই জিনিসটাকে তারা হয়তো বা আলোচনার টেবিলে বসার একটা সম্ভাবনা দিতে পারে। কারণ রাশিয়া যদি ইরানের উপরে যে প্রভাব খাটায় তাহলে তাকে মোটামুটি তার সামরিক যে সেক্টর এবং তার যে সংঘাত করার যে প্রবণতার জায়গাটা সেটা থেকে হয়তো বা বিরত রাখার অবস্থাটা দিতে পারে। এবং তাহলে যেটা হবে মোটামুটি ইরানের সাথে ইসরায়েলের যে চলমান অবস্থাটা সেটার মধ্যে একটা স্থিতিশীলতা পরিবেশ তৈরি হতে পারে। এবং সেটা কীভাবে, অর্থাৎ রাশিয়া এখানে কীভাবে কূটনৈতিক মধ্যস্থতা করবে এবং সেটার প্রেক্ষিতে সংঘাতের যে বিষয়টার বর্তমান চলমান সেটার নিয়ন্ত্রণের জায়গাটা কিভাবে আসতে পারে, এটা মূলত ইরানের উপরে তাদের যে প্রভাবের যে জায়গাটা সেটাই। অর্থাৎ রাশিয়া ইরানের উপর কূটনৈতিকভাবে বড় ধরনের প্রভাবের জায়গাটা খাটাইতে পারে এবং সেটা কোন দিক থেকে, সেটা হচ্ছে সামরিক যে সংঘাত সেটা থেকে বিরত থাকার জন্য। কারণ কূটনৈতিক আলোচনার জায়গাটাতে যদি না আসা যায়, অর্থাৎ আমরা জানি এটা কিন্তু যে ইরান আন্তর্জাতিকভাবেই কিন্তু বিভিন্ন যে সেক্টরগুলোতে একটা নিষেধাজ্ঞার জায়গায় আছে এবং তারা কিন্তু চায় এটা যে নিষেধাজ্ঞা জায়গাটা আন্তর্জাতিকভাবে যেটা আছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এখন সেইখানে যদি রাশিয়ার আমি এই সমর্থনটা পাই যে সে আমাকে আন্তর্জাতিক যেসব নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার প্রতিশ্রুতিটা দিবে এবং একই সাথে অর্থনৈতিক যে প্রণোদনার যে জায়গাটা সেটাকেও সমর্থন দিবে, এই ব্যাপারটার দিক অন্তত চিন্তা করে হলেও ইরানের জায়গাটার দিক থেকে সরাসরি সংঘাতের চরমতম রূপে পৌঁছানোর সম্ভাবনাটা খুবই কম। দ্যাট মিনস এই যে একটা প্রভাব এটা তারা খাটানোর যে অবস্থাটা সেটা গুরুত্ববহ অবস্থা সেটা উপস্থাপন করতে পারে। তাহলে এই যে ইরানের অর্থনীতির দীর্ঘদিন ধরে চলে আসা যে আমাদের যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার যে ব্যাপারটা সেটাও কিন্তু এখানে একটা কূটনৈতিক কৌশল হিসেবে কাজ করবে। আর এখানেই রাশিয়া কিন্তু বৈশ্বিক রাজনীতিতে তার যে শক্তিশালী অবস্থাটা সেটা কিন্তু ইরানের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারবে। এবং একই সাথে আমরা এটাও কিন্তু দেখছি যে ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের রাশিয়ার যে পরিস্থিতিটা সেটা কিন্তু সিরিয়ার যে সংকটময় পরিস্থিতি সেই সময় কিন্তু বেশ ভালো একটা ভূমিকা জায়গা দিয়েছে তারা। এবং সেটার প্রেক্ষিতে কিন্তু দেখা গেছে যে সিরিয়ার সাথে পশ্চিমে যেসব দেশগুলো ছিল তারা কিন্তু আলোচনায় ছিল এবং সেটার প্রেক্ষিতে আমরা এই জিনিসটার মধ্যে একটা বলা যায় যে ভিত্তি হিসেবে জিনিসটাকে ধরে রাখতে পারি যে রাশিয়ার সাথে ইরান এবং ইসরায়েলের যে পরিস্থিতিটা সেটা একটা মধ্যস্থতা করার অবস্থাটা নিয়ে আসতে সক্ষম হতে পারে। এছাড়াও একই সাথে যে আন্তর্জাতিক অন্যান্য যেসব পরিস্থিতিগুলো জড়িত, বিশেষ করে মিত্র শক্তি হিসেবে
ইসরায়েলের দিক থেকে আমরা যখন দেখি যুক্তরাষ্ট্রের জায়গাটা, সেটাও কিন্তু এখানে একটা আলোচনার জায়গা রাখতে পারে। কারণ রাশিয়া যদি সরাসরি কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে এই সংকট নিরসনের জন্য রাজি করানো জায়গাটাকে যদি উপস্থাপনের জায়গাটা প্রকাশ করে, তাহলে কিন্তু একটা নতুন সমাধানের জায়গা আসতে পারে। অর্থাৎ ইসরায়েল আর ইরানের মধ্যে যে উত্তেজনার যে জায়গাটা, সেটা একটা মোটামুটি বলা যায় যে স্থিতিশীল হতে পারে। এবং একই সাথে বিভিন্ন ধরনের যেসব সামরিক সহযোগিতার যে ব্যাপারটা এবং একই সাথে বাণিজ্যিক যে ব্যাপারটা, মানে এটাও কিন্তু এখানে একটা বেশ ভালো কৌশল রাশিয়ার জন্য ইরানের প্রতি। এবং সেটা কীভাবে, এটা কিন্তু ইরান একদিক থেকে স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছে যে রাশিয়ার সমর্থন ছাড়া তার যে চলমান যে সংকট, সেটা থেকে কিন্তু তারা বেরোতে পারবে না। কারণ রাশিয়ার সহযোগিতাটা এখানে মোটামুটি বেশ পজিটিভ, তাদের যে সংঘাতের জায়গাটা আছে সেটা থেকে বের হয়ে আসার জন্য। দ্যাট মিন্স এটা থেকেও তারা তাদের মোটামুটি সামরিক সহযোগিতার ব্যাপারটা, অর্থনৈতিক যে কৌশলটা, সেটার দিক থেকে কিন্তু তারা সরে আসার একটা আগ্রহ প্রকাশ করতে পারে। চীন এই দিক থেকে ইরানের উপরে কী ধরনের প্রভাবের জায়গাটা দিতে পারে? মূলত চীনও কিন্তু সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের যে তেলের যে আমদানির অবস্থা, সেটার উপর কিন্তু নির্ভরশীল। কারণ সে তার অর্থনৈতিক দিক এবং কৌশলগত দিক সেটাও কিন্তু প্রভাব খাটানোর চেষ্টা করতেছে মধ্যপ্রাচ্যের মধ্যে। দ্যাট মিন্স চীন কিন্তু আমাদের মোটামুটি এশিয়ার মধ্যে একটা বৃহত্তম রাষ্ট্র, এবং সেটার প্রেক্ষিতে তারা তেল আমদানি করার দিক থেকেও বলা যায় যে মোটামুটি বৃহৎ। এবং ইরান ইসরায়েলের মধ্যে যে আমাদের বর্তমান সংকটের যে জায়গাটা, সেটার দিক থেকে চীন কিন্তু তেলের সরবরাহের জায়গাটা একটা, যদি সংকট পায় যে হ্যাঁ এই চলমান সংকটের কারণে আমার বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষিতে তেলের সরবরাহটা আমি আর সহজভাবে পাচ্ছি না, তখন কিন্তু এই ঘটনাটার প্রেক্ষিতে চীনের যে সাধারণ যে চলমান অর্থনীতিটা আছে, সেটাতে কিন্তু একটা বড় ধাক্কা আসবে। এবং সেটার প্রেক্ষিতে কী ঘটবে, সেটার প্রেক্ষিতে চীন ইরানকে সামরিক যে সংঘাতের যে জায়গাটা, মানে সেখান থেকে সরিয়ে আসার যে প্রক্রিয়াটা, সেটাকে কিন্তু তারা দিবে। এটার মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের চীনের দিক থেকে একটা কিন্তু স্থিতিশীল অবস্থাটা প্রয়োজন। কারণ এক্ষেত্রে ইরান কেন চীনের কথা শুনবে, এটার যৌক্তিকতাটা কোথায়, মানে কেনই চীনই সেই প্রেক্ষাপটটা নিবে, এটা স্বাভাবিক কারণ হচ্ছে যে চীনের সাথে ইরানের কী আছে, একটা বাণিজ্য সহযোগিতার ব্যাপারটা আছে। এবং এই কারণেই রাশিয়া যেরকম কূটনৈতিক সেক্টরটাকে কাজে লাগানোর প্রক্রিয়ায় ইরানকে একটা প্রভাব দিতে পারে, ঠিক সেরকম চীনের দিক থেকে ইরানের উপরে অর্থনৈতিক যে প্রভাবটা, সেটা এখানে খাটাইতে পারে, যেটা মোটামুটি ইসরায়েল বলি এবং ইরান বলি তাদের মধ্যে যে বর্তমানের যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিটা আছে, সেটার সাথে কিন্তু চলমান একটা সম্ভাবনাময় যুদ্ধবিরতির ব্যাপারটাকে ঘটাইতে পারে। যদি সেই জিনিসটা না হয়, সেটার প্রেক্ষিতে কিন্তু মধ্যপ্রাচ্যের যেসব অন্যান্য দেশগুলো আছে, যেমন সৌদি আরব বলি, সংযুক্ত আরব আমিরাত বলি, এগুলোকেও কিন্তু সংকটের যে ব্যাপকতা সেটার মধ্যে নিয়ে যাবে। সেটা কেমন করে, সেটা সামনে বলছি আরও। তো এই যে আমাদের যে বর্তমান পরিস্থিতিটা, সেটার প্রেক্ষিতে যদি যুদ্ধের সম্ভাবনাময় পরিস্থিতিটা সামনে আরও কেমন হতে পারে, বা সেটার ঝুঁকির অবস্থাটা কেমন, সেটার ক্ষেত্রে বলা হয় যে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধের মধ্যে আসতে পারে, যেটা একটা ব্যাপকতা লাভ করবে এবং অস্থিরতার জায়গাটা বৈশ্বিকভাবে আরও বেশি জটিল হবে। এবং একই সাথে সরাসরি এখানে রাশিয়ার সম্পৃক্ততার জায়গাটাও আসতে পারে। তো ইরানের যে সাম্প্রতিক যে হামলা জায়গাটা এবং ইসরায়েলের যে পাল্টা আক্রমণের যে ব্যাপারটা, এইটার ঝুঁকিটা কোথায়? মূলত সম্ভাব্য যেসব মোড়ের জায়গাটা নিতে পারে, সেটা হচ্ছে যে ইসরায়েলের জায়গাটা যে হ্যাঁ সামরিক দিক থেকে ক্ষমতার জায়গায় আছে এবং ক্ষমতাশালী সে, এবং এই জায়গাটাতে মূলত তারা ইসরায়েল এবং ইরান মূলত একে অপরকে কী করতে থাকবে, যেহেতু তারা নিজেরা প্রত্যেকের জায়গার দিক থেকে সক্ষম, সামরিক সক্ষমতার দিক থেকে, তো দুজনের দিক থেকে জবাব দিতে মানে থাকবেই আর কি, অর্থাৎ কেউ থামবে না। দ্যাট মিন্স যেহেতু তারা থামবে না, সুতরাং এখানে প্রভাব হিসেবে কিন্তু অন্য ব্যাপারগুলোকে এখানে সামনে নিয়ে আসতে হবে। যেমন মধ্যপ্রাচ্যে যদি অন্যান্য যেসব দেশ এবং একই সাথে এই যে আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো, মানে সেগুলোর প্রেক্ষিতে ব্যাপারগুলো, কৌশলগুলো, রাশিয়া এবং চীনের যে ভূমিকা জায়গাটা, সেটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম। তো এই যে মধ্যপ্রাচ্য অন্যান্য যেসব দেশগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কী হতে পারে? এগুলোর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেটা হবে যে
জ্বালানি তেলের যদি মূল্যটা বৃদ্ধি পায় সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সরাসরি যে জ্বালানি নির্ভর শিল্প খাতগুলো সেগুলো কিন্তু একটা ধাক্কা খাবে। এবং ধাক্কা খাওয়ার কারণে যেটা হবে কি, বিভিন্ন দেশগুলোতে বৈশ্বিকভাবে যে মুদ্রাস্ফীতি বলি, খাদ্য নিরাপত্তা জায়গাটা বলি, সেটা কিন্তু একটা বড় ধরনের প্রভাব আসবে। এবং এই যে প্রভাবের জায়গাটা, সেটার প্রেক্ষিতে দেখা যাবে যে ইরাক, সিরিয়া বলি, ইয়েমেন বলি, এদের মধ্যেও কিন্তু সংঘাতের জায়গাটা সরাসরি এখানে উপস্থিত হতে পারে। দ্যাট মিন্স যেহেতু ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের জায়গাটা কিন্তু গাঢ়, তো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে বর্তমানে যে প্রতিশোধমূলক যে হামলার জায়গাটা, সেইখানে কিন্তু পুরোপুরি সমর্থন দিচ্ছে। কারণ ইরানের জায়গাটার সম্পূর্ণটা রাশিয়া কেন্দ্রিক। এখন এই যে ইরান এবং তার যে বিভিন্ন যে মিত্র গোষ্ঠীগুলা, তাদের মধ্যে কিন্তু এই প্রতিক্রিয়াগুলা তৈরি হতে পারে ইসরায়েলের প্রতি, যুক্তরাষ্ট্রের প্রতি। যদি ইরান এটা মনে করে যে আমার দ্বারা সরাসরি বর্তমান টাইমটাতে, সেটা চীনকে কেন্দ্র করে হোক, রাশিয়াকে কেন্দ্র করে হোক, আমার সরাসরি সংঘর্ষের যে ব্যাপকতাটা, মানে সেটাতে আমি জড়াতে চাচ্ছি না সরাসরি, এবং সেটাকে তখন কী হিসেবে কাজ করবে, তখন অন্যান্য যেসব গোষ্ঠীভিত্তিক যেসব দেশগুলো আছে তাদেরকে তখন ইরান কাজে লাগাবে। এবং সেটার প্রেক্ষিতে দেখা যাবে যে আঞ্চলিক যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধটার পরিস্থিতি আমরা চিন্তা করতেছি, সেটা কিন্তু তখন আর আঞ্চলিক পর্যায়ে থাকবে না, তখন কিন্তু তার পার্শ্ববর্তী যেসব দেশগুলো সেটার মধ্যে সরায় যাবে। ইরাকের মধ্যে সেটা পাবো আমরা, সিরিয়ার মধ্যে পাবো আমরা, ইয়েমেনের মধ্যে পাবো। এবং কারণ এগুলোর মধ্যে যে এই যে ইয়েমেনের মতো দেশ, সিরিয়ার মতো দেশ, ইরাকের মতো দেশগুলা, মানে এগুলো কেন আসবে? কারণ এগুলোর প্রতি সামরিক সমর্থন আছে কার? ইরানের। এই কারণেই ইসরায়েলের এই যে বর্তমান যে সংঘাতের জায়গাটা, সেটাকে সরাসরি আমরা এখানে তাদেরকে টেনে নিয়ে আসার পরিস্থিতিটা পাচ্ছি। কারণ এই যে ইরানের যে আঞ্চলিক যে প্রভাব, এই প্রভাবটাই মূলত এইসব দেশগুলোকে একদিক থেকে কি বলা যায় যে প্রক্সি, এই প্রক্সি হিসেবে সেখানে কাজে লাগানোর পরিস্থিতিটা আসবে। তো এই ব্যাপারটার মধ্যে যেমন ইরাকের জায়গাটা কেমন হতে পারে, যেমন ইরাকের মধ্যে আমরা কাদেরকে পাই? ইরান সমর্থিত যেসব শিয়া মিলিশিয়া গোষ্ঠী যেগুলো আছে তারা, এবং তাদের প্রেক্ষাপটের দিক থেকে কি ঘটতে পারে, তারা ইরাকের মাটির থেকে ইসরায়েলের যে স্থাপনাগুলো আছে, মার্কিন কেন্দ্রিক যেসব স্থাপনাগুলো আছে, সেগুলো তো হামলা চালাই দিবে। মানে সেখানে তখন ইরান কিন্তু সরাসরি সেই ভূমিকাটা নিচ্ছে না, সেখানে কিন্তু ইরাককে মাধ্যম হিসেবে ব্যবহার করতেছে। কেন? কারণ ইরান সমর্থিত গোষ্ঠী সেখানে আছে। এবং সিরিয়ার দিক থেকে কি, সিরিয়ার ক্ষেত্রেও কিন্তু সামরিক উপস্থিতির জায়গাটা আছে। কোন দিক থেকে? ইরানের দিক থেকে। সে কারণে দেখা যাবে যে ইরানের সমর্থিত যেসব হিজবুল্লাহ এবং অন্যান্য যেসব গোষ্ঠী এগুলো সিরিয়ার মধ্যে আছে, তারা কিন্তু আবার কী করবে, সরাসরি কিন্তু ইসরায়েলকে আক্রমণ করবে এবং সরাসরি ক্ষেপণাস্ত্রই ওখানে মেরে দিবে। তো এই যে ব্যাপারটা, সেটাও কিন্তু আঞ্চলিক যুদ্ধের যে ব্যাপকতার যে ব্যাপারটা, সেটাকে কিন্তু বৃদ্ধি করাবে। ইয়েমেনের ব্যাপারটা এখানে কিভাবে আসে? ইয়েমেনে কিন্তু কি আছে, ইরানের যে সমর্থিত যে হুতি গোষ্ঠী, তারা কিন্তু এখানে আছে, এবং তারা কিন্তু মূলত এখানে সমর্থন দিয়ে আসে সেই প্রথম থেকেই। দ্যাট মিনস হুতিরা কিন্তু ইরানের পক্ষে, এবং এই ব্যাপারটাই কিন্তু তাদেরকে ইসরায়েলের প্রতি দাঁড়াতে কোনো সমস্যার জায়গাটা দিবে না। দ্যাট মিনস তারা সেখান থেকে কী ধরনের হামলা চালাবে, ক্ষেপণাস্ত্রের হামলা তো চালাবে, সাথে ড্রোন হামলার ব্যাপারটাও সেখানে চলমান। এই যে এই রকম ব্যাপারগুলো, এখানে আঞ্চলিক যে উত্তেজনাটা, সেটা বিস্তৃতভাবে ছড়ায় যাওয়ার একটা প্রবণতাটা কিন্তু থাকবে। এবং একই সাথে এখানে কিন্তু একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইরাক আর সিরিয়ার মতো যে দেশগুলো, সেগুলোতে কিন্তু আবার, এবং ইয়েমেনের মতো যে দেশগুলো, মানে সেগুলোতে কিন্তু যুক্তরাষ্ট্রের আবার কি আছে, মানে সামরিক আবার ঘাঁটি আছে। এই যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিটা থাকার কারণে ইরান কিন্তু সরাসরি ওই জিনিসটাকে টার্গেট করে একটা লক্ষ্যবস্তু বানাইতে পারবে। এবং তখন কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে, তখন কিন্তু ব্যাপারটা শুধুমাত্র ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না, তখন কিন্তু ব্যাপারটা সরাসরি যুক্তরাষ্ট্রকে এই জিনিসটার মধ্যে ইনক্লুডেড করার পরিস্থিতিটা চলে আসতেছে। দ্যাট মিনস ইরাক বলি, সিরিয়া বলি, ইয়েমেন বলি, এদের দ্বারা কিন্তু জিনিসটা সরাসরি যুক্তরাষ্ট্রের সমর্থনের জায়গাটা এখানে কিন্তু আসতেছে। যদি সেই জিনিসটা ঘটে, তাহলে ব্যাপকতার জায়গাটা কিন্তু খুবই ভয়াবহ। অর্থাৎ
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ব্যাপারটাতে যদি কোনো আঘাত ঘটে, দ্যাট মিন্স সংঘাত তখন গ্লোবালি যাওয়ার ব্যাপকতাটা পাবে। একই সাথে যদি ইরান আর ইসরায়েলের এই যে বর্তমানে যে সংঘাতের যে জায়গাটা, সেটাতে কিন্তু রাশিয়া এখন ঠিক আছে, ইরানের যে জায়গাটাতে সেটাতে কিন্তু তার অবস্থানটা প্রকাশ করতেছে, কিন্তু যদি সরাসরি ইসরায়েল আর ইরানের মধ্যে যদি যুদ্ধের ঘোষণার জায়গাটা চলে আসে, তাহলে রাশিয়াকে কিন্তু সমর্থনের জায়গাটা স্পষ্ট করে ইরান কেন্দ্রিক হয়ে বৈশ্বিকভাবে আসতে হবে। এবং সেটা যদি আসে, সেক্ষেত্রে আমরা আঞ্চলিকভাবে স্থিতিশীলতা থাকার যে ব্যাপারটা, সেটাকে হয়তো বা পাবো, কারণ রাশিয়া সংঘাতের জায়গাটা চাইবে না এবং চীনও চাইবে না। এবং সেটা হইতে পারে একটা কৌশল যুদ্ধবিরতি হওয়ার, বা তাদের মধ্যে যে চলমান সংঘাতের যে বিষয়টা আছে সেটা থেমে যাওয়ার। এবং একই সাথে চীনের উপরে তেলের যে নির্ভরশীলতার জায়গাটা, তারা কিন্তু কখনোই চাইবে না যে তেলের নির্ভরশীলতার জায়গাটাতে ঘাটতি পড়ুক, কারণ তেলের ঘাটতি পড়লে তাদের দেশের উৎপাদনের জায়গাটা ব্যাহত হবে চীনের দিক থেকে। দ্যাট মিন্স তারাও কিন্তু এই সংঘাতটাকে সরাসরি চাইবে না যে একটা ব্যাপকতার জায়গা পাক। তো দ্যাট মিন্স এই যে পরিস্থিতিটা, এটা হচ্ছে বর্তমানের সম্ভাব্য প্রেক্ষাপটকে কেন্দ্র করে হওয়া অবস্থাগুলো।